ইমার্জেন্সি মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে বসে ভিডিও বানাচ্ছি, হঠাৎ করে আমার কিছু হয়ে যেতে পারে। আর যদি কোনো কারণবশত সেরকম কোনো কিছু হয়ে যায়, সেই টাইমে সেই যে মানুষের সাথে কোনো ধরনের ইমার্জেন্সি ঘটলো, তার কত প্রপার্টি আছে সেটা কিন্তু ম্যাটার করে না। আপনার বাড়ি গাড়ি যাই থাকুক না কেন, আপনি কিন্তু একদিনের মধ্যে সেই প্রপার্টি বিক্রি করতে পারবেন না। অথবা আপনার দেখা গেল কোনো শপ রয়েছে, যাই থাকুক না কেন, আপনার সোনা রয়েছে, সেগুলোও কিন্তু দেখা যায় যে মানুষ সোনার দানাও ইনস্ট্যান্ট বিক্রি করতে চায় না। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের যে রিলেটিভ আছে তারাও অনেক সময় কাজে আসে না। আমরা কিন্তু কোভিডের সময় দেখেছিলাম অনেক ব্যক্তি আছে যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তারা তাদের রিলেটিভের কাছে পৌঁছতে পারেনি যে তাদের এমার্জেন্সির সময়। এছাড়া আপনি যদি দেখা যায় যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, আর সেই সময় যদি দেখা যায় কোনো কারণে মার্কেটও খারাপ রয়েছে, মার্কেটও কিন্তু আপনার সাথ দেবে না। সেই সময় এক ও একমাত্র আপনাকে যে সাথ দেবে সেটা হলো আপনার ফিক্সড ডিপোজিট। আর এই কারণেই কিন্তু ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তিরা আছে, তারা কিন্তু ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন। এক নম্বর তো তাদের যেটা আসল আছে অ্যাটলিস্ট সেটা তো সিকিওর থাকবেই। তার সাথে সাথে যেই সময় দাঁড়িয়ে তারা সেই ফিক্সড ডিপোজিট করছে, সেই সময় যে রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, সেই রেট অফ ইন্টারেস্ট কিন্তু একই থাকবে। অর্থাৎ আমি যদি আজকে ধরে নিলাম 1,00,000 টাকার এফডি করছি এবং কোনো ব্যাংক আমাকে গ্যারান্টি দিয়েছে যে আমাকে 7% হারে ইন্টারেস্ট দেবে 5 বছর পর্যন্ত, তাহলে কিন্তু কালকে যদি ইন্টারেস্ট রেট কমেও যায় তাহলেও কিন্তু আমি 7% পাবো। এছাড়াও যদি কোনো কারণবশত ভবিষ্যতে দেখা যায় যে কোনো রিসেশন চলে আসলো বা যে কোনো ধরনের অর্থনৈতিক কোনো প্রবলেম তৈরি হলো, যেরকম এখন আমরা দেখতে পাচ্ছি যে ইরানের সাথে ইসরায়েল আমেরিকার একটা যুদ্ধ চলছে, যেই পরিস্থিতি হোক না কেন আমরা কিন্তু একই ইন্টারেস্ট পাবো এবং সেই কারণেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ ফিক্সড ডিপোজিট করে থাকে। কিন্তু ফিক্সড ডিপোজিট করতে গিয়েও ম্যাক্সিমাম মানুষ বেশ কিছু ভুল করে ফেলে। তা আজকের ভিডিওতে আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই ভুলগুলো আপনাদের একেবারেই করা উচিত নয় যখন আপনারা ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যখন ফিক্সড ডিপোজিট করতে যাই সেই সময় কিন্তু আমরা কম্পেয়ার করি না বিভিন্ন ব্যাংকের সাথে তাদের রেট অফ ইন্টারেস্ট কী আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ধরে নিলাম আমার কানাড়া ব্যাংকে কোনো অ্যাকাউন্ট রয়েছে, আমি কানাড়া ব্যাংকেই যাই, কানাড়া ব্যাংকে গিয়ে বলি যে আমার একটা ফিক্সড ডিপোজিট করতে হবে এবং আমি 5 বছরের ফিক্সড ডিপোজিট করতে যাই। আমরা একটা 5 বছরের ফিক্সড ডিপোজিট করে ফেলি। সেখানে কিন্তু আমরা দেখতেও যাই না যে সেই ফিক্সড ডিপোজিট যে করলাম সেই ব্যাংকে কোন কোন স্কিমে কী কী ধরনের ইন্টারেস্ট দিচ্ছে। আমি একটা স্ক্রিনের চার্ট দিয়ে দেবো, সেখানে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে একই ব্যাংকে বিভিন্ন টেনিয়রে 1 বছরে 2 বছরে 3 বছরে কী ধরনের ইন্টারেস্টের পার্থক্য তৈরি হচ্ছে। আর আমরা যদি সব ব্যাংকের ভালো মতনভাবে দেখি তাহলে ইন্টারেস্টের যে পার্থক্য সেগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। তা যখনই আপনি ফিক্সড ডিপোজিট করবেন, আপনার নিজের ব্যাংক ছাড়াও বাকি যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের কী রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে সেটা কিন্তু আপনি একবার অবশ্যই দেখে নেবেন। অনেক ব্যক্তির ক্ষেত্রে আবার ঠিক এর উল্টোটাও হয়, সেই ব্যক্তি অনেক সময় দেখতে চায় যে কোথায় আমি রেট অফ ইন্টারেস্ট সব থেকে বেশি পাবো, এবং সেটা দেখতে গিয়েও কিন্তু তাদের অনেক সময় অনেক কিছু ভুল ঘটে যায়। যেরকম দেখা গেল যে সেই ব্যক্তির কাছে 5,00,000 টাকা রয়েছে, সেই 5,00,000 টাকা সে সেই ব্যাংকের যেখানে সব থেকে ভালো ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে সেইখানে ইনভেস্ট করে দিল, এবং হঠাৎ করে তার কোনো একটা প্রয়োজন পড়লো, সেই প্রয়োজনের জন্য সে সেই এফডি থেকে টাকা তুলতে যাবে এবং টাকা তোলার জন্য দেখা যাবে যে তার একটা বড় অংশের টাকা কিন্তু তার সেই এফডি থেকে বেরিয়ে গেল পেনাল্টি হিসাবে। কেননা সে উইদাউট এনি প্ল্যান সে এফডিতে ইনভেস্ট করে দিয়েছে এবং সে খালি দেখেছে তার রেট অফ ইন্টারেস্ট কোথায় বেশি হবে। এবং এই ধরনের সমস্যায় যাতে আপনারা না পড়েন, এর জন্য ভিডিওর পরবর্তী অংশেও আমরা আলোচনা করব, যেগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনার ফিক্সড ডিপোজিট করা উচিত। 3 নম্বর, ম্যাক্সিমাম ব্যক্তি আছেন যারা ফিক্সড ডিপোজিট করেন আজকের দিনে এমার্জেন্সি ফান্ডের জন্য। কেননা অনেক ব্যক্তি আছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা মার্কেটে ইনভেস্ট করতে অনেকে বেশি পছন্দ করেন। যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে মার্কেটে ইনভেস্ট করার প্রবণতা কম আছে। কিন্তু অনেক ব্যক্তি আছে যারা মার্কেটে ইনভেস্ট করে আর এফডিতে যে টাকা রাখে সেটা কিন্তু এমার্জেন্সি ফান্ডের জন্য টাকা রাখে। এখন আমরা প্রপারলি কিন্তু আমরা আমাদের এমার্জেন্সি ফান্ডের যে অ্যালোকেশন সেটাই করি না।
কেননা আমরা নিজেরাও জানি না যে কতটা পরিমাণ এমার্জেন্সি ফান্ড আমাদের রাখা উচিত। এটা নিয়েও আমাদের ডিটেল ভিডিও রয়েছে, কতটা ফান্ড আপনাদের এমার্জেন্সি ফান্ডের রাখা উচিত না রাখা উচিত। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। মোটামুটি রকমভাবে আপনাকে 6 মাস থেকে 1 বছরের যে আপনার মান্থলি এক্সপেন্সেস রয়েছে, সেই এক্সপেন্সেস কিন্তু আপনাকে এমার্জেন্সি ফান্ড হিসাবে আপনার ব্যাংকে রেখে দেওয়া উচিত ফিক্সড ডিপোজিটে। এর থেকে কম কোনোভাবেই কিন্তু আপনি রাখবেন না, না রেখে অ্যাটলিস্ট অন্য কোথাও ইনভেস্ট করবেন না। প্রথমে চেষ্টা করুন আপনার এমার্জেন্সি ফান্ড তৈরি করতে, তারপরে আপনি অন্য কোথাও ইনভেস্ট করবেন। তার আগে পর্যন্ত কিন্তু আপনি এফডিতেই টাকা রাখতে থাকুন। 4 নম্বর, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যক্তি তার যে এফডি করতে যাচ্ছে সেই এফডির যে টেনিওর আছে সেটা কিন্তু ভুল চুজ করে ফেলে। দেখা গেল যে সামনের কোনো দিনে কোনো একটা কাজ করতে যাচ্ছে, হতে দেখা গেল তার ছেলের পড়াশোনা রয়েছে বা কোনো কিছু রয়েছে, সেটা 6 মাসের মধ্যে হবে। সে দেখা গেল যে ব্যাংকে দেখা গেল 444 দিনের একটা এফডি পেয়েছে, সেই এফডিতে ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে, সে সেখানে ইনভেস্ট করে দিল। এটাও কিন্তু একেবারে ভুল জিনিস। আপনি যখন আপনার এফডি করতে যাবেন সেই সময় আপনি একই টেনিয়ারে সমস্ত টাকা ইনভেস্ট করবেন না। আপনি বরং এইভাবে ইনভেস্ট করতে পারেন যে আপনার কিছু অংশ টাকা আপনি 6 মাসের এফডি করলেন, কিছু অংশ টাকা 1 বছরের এফডি করলেন, বাকি কিছু 2 বছরের করলেন, তারপরে 3 বছরের করলেন, তারপরে কিছু এফডি 5 বছর করলেন। এর মাঝামাঝি কোনো সময় যদি ব্যাংক দেখা যায় যে আপনাকে ভালো ইন্টারেস্ট দিচ্ছে, সেটা কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন। যেরকম আমি বললাম যে 444 দিনে অনেক সময় দেখা যায় যে আমাদের ভালোই রেট অফ ইন্টারেস্ট দেয়। সেক্ষেত্রে আমি 1.5 বছরের কোনো এফডি না করে আমি 444 দিনের এফডিটা চুজ করতে পারি। আপনি কিন্তু এইভাবে সিলেক্ট করুন, তাহলে হবে কি প্রতি 6 মাস অথবা 1 বছর পর পর আপনার একটা এফডি ম্যাচিওর করতে থাকবে। এতে একটা জিনিসের সুবিধা হয় যে আপনার যে লিকুইডিটিটা, সেই লিকুইডিটি সবসময় বজায় থাকবে। হঠাৎ করে দেখা গেল যে আপনার 2 মাসের মধ্যে কোনো একটা কাজ করা প্রয়োজন অথবা 3 মাসের মধ্যে কাজ করা প্রয়োজন, কিন্তু দেখা গেলো আজকের দিনে আপনার একটা এফডি ম্যাচিওর করেছে। আপনি কিন্তু চাইলে সেই টাকাটা আবার 2 মাস অথবা 3 মাসের জন্য আপনি আবার কোনো এফডিতে ইনভেস্ট করে দিতে পারেন। কিন্তু আপনি যদি 5 বছরের একসাথে এফডি করে ফেলেন, একটা এফডিতে আপনার সমস্ত টাকা ইনভেস্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে আর অপশান থাকে না। দেখা গেল আপনার 50,000 টাকা প্রয়োজন, কিন্তু আপনাকে 10 লাখ টাকার কোনো এফডি ভাঙিয়ে আপনার কাজ করতে হচ্ছে। তা এই ধরনের জিনিস যাতে আপনার সাথে না ঘটে, তার জন্য কিন্তু বিভিন্ন টেনিয়রের এফডি করা আপনার প্রয়োজন আছে। আগের পয়েন্টেরই সূত্র ধরে বলছি যে একই রকমভাবে আপনার যেরকম বিভিন্ন টেনিয়রের এফডি করা প্রয়োজন, ঠিক একই রকমভাবে আপনাকে কিন্তু বিভিন্ন অ্যামাউন্টের এফডি করাও প্রয়োজন আছে। দেখা গেল আপনার হঠাৎ করে 20,000 টাকার প্রয়োজন আছে, 20,000 টাকা লিকুইড আপনার কাছে নেই, আপনার ব্যাংকে দেখা গেল যে 3 লাখ টাকার কোনো এফডি করা রয়েছে, তখন আপনাকে ওই 3 লাখ টাকার এফডি ভাঙতে হবে। এর জন্য বিভিন্ন অ্যামাউন্টের এফডি করে রাখাও কিন্তু আপনার প্রয়োজন। এতে আপনার খুব একটা লস কোনো কিছু হবে না, বরং আপনি ব্যাংকে গিয়ে যদি একটা এফডি 50,000-এর, একটা এফডি 70,000-এর, একটা এফডি 1 লাখ টাকার এরকম করেন, তাহলে কিন্তু আপনার যখন যদি দেখা যায় যে 1.5 লাখ টাকার আপনার প্রয়োজন আছে, তাহলে আপনি একটা 1 লাখ, একটা 50,000 ভাঙলেই হয়ে যাবে। যদি আপনার 50,000-এর প্রয়োজন পড়ে তাহলে শুধু 50,000 ভাঙলেই হয়ে যাবে। যদি আপনার 70,000 প্রয়োজন পড়ে অথবা 60,000 প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনার 70,000-এর এফডি ভাঙলে হয়ে যাবে। সুতরাং আপনি 50,000, 1 লাখ, 1.5 লাখ, এরপরে আপনি 2 লাখ, 3 লাখ, 5 লাখ এরকমভাবে কিন্তু আপনার এফডিটা ভাঙাতে পারে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় যে কতর এফডি আপনার করা প্রয়োজন বা কতর এফডি আপনি করবেন, সেক্ষেত্রে দেখতে পারেন যে ইন্ডিয়ায় কত ধরনের নোট আছে, সেইভাবে কিন্তু আপনি আপনার এফডি করতে পারেন। 10 টাকার নোট আমরা দেখতে পাই, সুতরাং আপনি 10,000-এর একটা এফডি করতে পারেন। 20 টাকার নোট দেখতে পাই, 20,000-এর একটা করতে পারেন। এরপরে আমরা 50-এর নোট দেখতে পাই, 50-এর এফডি করতে পারেন। 100-র নোট দেখতে পাই, এর জন্য 1 লাখের এফডি করতে পারেন। 200-র নোট দেখতে পাই, এর জন্য 2 লাখের এফডি করতে পারেন। এরপরেটা আপনার 5 লাখের আপনি করে দিতে পারেন। এতে হয় কি, এতে হয় আপনি যেই অ্যামাউন্টেরই আপনার টাকার প্রয়োজন পড়ুক না কেন, সেই অ্যামাউন্টটি কিন্তু আপনি ভাঙিয়ে নিতে পারবেন। আপনার যদি দেখা গেলো 1,40,000 দরকার, সেক্ষেত্রে আপনি 1 লাখ একটা ভাঙালেন আর 50,000-এর একটা ভাঙিয়ে নিলেন, অথবা দেখা গেল যে 20,000-এর দুটো ভাঙিয়ে নিলেন। যদি আপনার কাছে 20,000-এর দুটো থাকে, যদি না থাকে তাহলে আপনি একটা 1 লাখ, একটা 50,000 ভাঙিয়ে নিতে পারলেন। তাই এই নোট ভিত্তিক যদি আপনি এফডিগুলো করেন, তাহলে আপনার যে কোনো অ্যামাউন্টের প্রয়োজন না পড়ুক না কেন, তার ধারে কাছে কিন্তু আপনি টাকা ভাঙিয়ে নিতে পারবেন। যখন আমরা ফিক্সড ডিপোজিট করি, অনেক ক্ষেত্রে আমরা
দেখি যে আমরা 7% ইন্টারেস্ট পাচ্ছি, কিন্তু এর সাথে সাথে আমরা দেখি না এর ট্যাক্সের যে ইম্প্যাক্ট আছে সেটা কী হতে পারে। অর্থাৎ আমি যদি ধরে নিই আপনি 30% ট্যাক্সের ব্র্যাকেটে আছে, এখন আপনি 1 লাখ টাকার একটা এফডি করেছেন এবং সেই এফডির এগেনস্টে আপনি বছরের শেষে 7,000 টাকা পেয়েছেন। সেই 7,000-এর 30% যদি আমি ধরি তাহলে কিন্তু হয়ে যায় 2,100 টাকা। এখন এই 2,100 টাকা আপনাকে কিন্তু ট্যাক্স হিসাবে গভর্নমেন্টকে দিতে হবে। এর সাথে এডুকেশন শেষ আমি ধরলাম না, আমি ধরে নিলাম 2,100 টাকা আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে। সেক্ষেত্রে 7,000-এর থেকে 2,100 যদি বাদ দিই তাহলে আমাদের হয়ে যায় 4,900 টাকা। সুতরাং আপনার অ্যাকচুয়াল যে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট সেটা কিন্তু 4.9% হচ্ছে। এখন এই জিনিসটা প্রযোজ্য হবে সেই ব্যক্তির ক্ষেত্রে দেখা গেল তার সমস্ত টাকাই সে এফডিতে ইনভেস্ট করেছে এবং সে 30%-এর ব্র্যাকেটেও রয়েছে। তাদেরকে বলবো আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করার চেষ্টা করুন। আপনি কিছু অংশ পিপিএফে ইনভেস্ট করুন, কিছু অংশ দেখা গেল আপনি এনপিএসে ইনভেস্ট করতে পারেন, কিছু টাকা আপনি মার্কেটে ইনভেস্ট করতে পারেন, যাতে ওই 30%-এর যে ট্যাক্সের ব্র্যাকেটটা আছে সেখান থেকে আপনি রক্ষা পেতে পারেন, যতটা সম্ভব রক্ষা করা যায়। কেননা আপনি খালি ফিক্সড রিটার্নের এই যে চক্রে এসে আপনি কিন্তু আপনার প্রচুর টাকা লোকসান করছেন ট্যাক্স হিসাবে, সেটা অবশ্য মাথায় রেখে আপনি আপনার ফিক্সড ডিপোজিট করতে পারেন। আমরা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে গিয়ে কিন্তু অনেক সময় যে বাকি অল্টারনেটিভ থাকে সেই অল্টারনেটিভগুলো মিস করে যায়, যেরকম পিপিএফ অ্যাকাউন্ট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এনএসসি, এই ধরনের বহু ইনভেস্টমেন্ট রয়েছে যেগুলো কিন্তু গভর্নমেন্ট ব্যাক ইনভেস্টমেন্ট। এর সাথে সাথে এর রেট অফ ইন্টারেস্ট এফডির থেকেও কিন্তু বেশি হয়। এছাড়াও বিভিন্ন ধরনের বন্ড রয়েছে, যে বন্ডেও আমরা ইনভেস্ট করতে পারি এবং সেখান থেকেও আমরা এফডির থেকে ভালো রেট অফ ইন্টারেস্ট আর্ন করতে পারি। তা এই পয়েন্টটা আমি এই কারণে ঢোকালাম, আমাদের হাতে যখন টাকা আসে আমাদের সচরাচর মাথায় চলে আসে যে ফিক্সড ডিপোজিট করে দিই। অ্যাটলিস্ট এই জিনিসটা আপনাদের মাথায় রাখা প্রয়োজন। আমি জানি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম ব্যক্তি এই সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা কিনা এই বিষয়ে খুব একটা বেশি জানে না, অথবা যারা জানেনও অনেক সময় মাথায় আসে না। আমরা যখন মিউচুয়াল ফান্ড করতে যাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা গোল থাকে যে আমরা ইনভেস্ট করব, এই ইনভেস্টমেন্ট থেকে যখন আমার এত টাকা হবে ওটা আমরা ভাঙিয়ে নেব, অথবা এই ইনভেস্টমেন্ট থেকে আমরা এই কাজটা করব, অথবা আমার রিটায়ারমেন্টের পরে আমি এই টাকাটা থেকে এসডব্লিউপি করে একটা আমার রিটায়ারমেন্ট চালাবো। এই ধরনের বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের টার্গেট থাকে যখন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। কিন্তু ফিক্সড ডিপোজিটে যখন ইনভেস্ট করি তখন কিন্তু আমাদের কোনো ধরনের কোনো গোল থাকে না যে আমি ফিক্সড ডিপোজিটে টাকা রেখে দিলাম, যা হবে দেখা যাবে। তা এই ধরনের মানসিকতা রাখবেন না। প্রতিটা ইনভেস্টমেন্ট করার সময় অবশ্যই যে আপনার কি গোল আছে সেই গোলটা আগে ঠিক করে নিন, কেননা ওই গোলের ওপর বেস করেই আপনার যে ইনভেস্টমেন্ট হবে, আগের যে পয়েন্টগুলো বললাম যে আপনি কত দিনের আপনার এফডি করবেন, এছাড়াও কত অ্যামাউন্টের করবেন, সেই জিনিসটাও কিন্তু ডিপেন্ড করে। সুতরাং আপনার গোল নির্বাচন করে নেওয়া কিন্তু প্রয়োজন। এটা এমার্জেন্সি পারপাস করছেন, নাকি ছেলের পড়াশোনার পারপাস করছেন, নাকি এটা দিয়ে আপনি আপনার সংসার চালাতে যান, যেটাই হোক না কেন একটা গোল ডিফাইন অবশ্যই আপনি করে নিন। আমরা ম্যাক্সিমাম মানুষ ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করি যে ওখান থেকে একটা ইন্টারেস্ট পাবো, কিন্তু ফিক্সড ডিপোজিটকে আর এক রকমভাবেও কিন্তু ইনভেস্ট করা যায়। আপনার লকার হিসাবে বলতে আমি বলতে চাইছি, ধরুন আপনার কাছে একটা লকার আছে, সেই লকারে আপনি কি করেন যে আপনার যে গোল্ড রয়েছে, যাদের কাছে গোল্ড রয়েছে গোল্ড সেই লকারে রেখে দেয়। এবার আপনার কোনো বিয়ে বাড়ি পড়লো বা কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান পড়লো, যাই হোক না কেন, আপনি সেই লকার থেকে সেই যে গোল্ড আছে সেই গোল্ডটা নিয়ে আপনি ইউজ করা শুরু করেন। আবার যখন আপনার কাজ হয়ে যায় আপনি আপনার লকারে রেখে দেন। ঠিক একই রকমভাবে আমরা কিন্তু আমাদের যে এফডি আছে সেই এফডিকেও লকারের মতন ইউজ করতে পারি। অর্থাৎ ধরে নিলাম আপনি মার্কেটে ইনভেস্ট করবেন অথবা কোনো প্রপার্টি কিনবেন। এখন আপনি আজকেই যদি চান তাহলে আজকেই তো আপনি আপনার প্রপার্টি খুঁজে পাচ্ছেন না যে সেই প্রপার্টিতে আপনি ইনভেস্ট করতে পারবেন। তা প্রপার্টি যদি খুঁজে না পান তাহলে আপনার সেই টাকা সেভিংসেই পড়ে থাকবে। সেভিংসে যদি পড়ে থাকে আপনি 2-3% ইন্টারেস্ট পাবেন, সেই টাকায় জং খাবে। তা সেই ক্ষেত্রে আমরা একটা ছোট ছোট এফডি করে দিতে পারি, সেই টাকাকে 3 মাস 6 মাসের একটা এফডি করে দিতে পারি, যে সেই এফডিটা রইল, আমি এই 6 মাসের মধ্যে একটা প্রপার্টি খুঁজে নেব, অথবা এই 6 মাসের মধ্যে যদি দেখা যায় যে মার্কেট কোনো কারণে ডাউন হলো তখন আমি ইনভেস্ট করব। আপনার একটা টার্গেট আছে যে মার্কেট যদি এইখানে নামে তাহলে আমি ইনভেস্ট করব, তার আগে পর্যন্ত আমি ইনভেস্ট করব না। তা সেই সব ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এফডিকে একটা লকারের মতনভাবে ইউজ করতে পারেন।
ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় আসে না, কেননা তারা দেখা যায় যে তারা তাদের টাকা ডিম্যাটেই রেখে দেয়, এবং ডিম্যাটে রাখার জন্য দেখা যায় যে সেই টাকা ইউজ হয় না, আপনার টাকা আপনার হয়ে কাজ করে না। সেক্ষেত্রে আপনি আপনার এফডিতে সেই টাকা রেখে দিতে পারেন, অথবা লিকুইড মিউচুয়াল ফান্ডকেও রাখতে পারেন। আপনি সেই টাকা এফডির মতনই কাজ করে, যেখানেই রাখুন না কেন আপনি আপনার যে ফিক্সড ডিপোজিট আছে সেটাকে কিন্তু লকারের মতন অ্যাটলিস্ট ইউজ করতে পারেন আপনি। সবার লাস্টে বলবো যে যখন আপনি ফিক্সড ডিপোজিট করেন, সেই ফিক্সড ডিপোজিট করার সময় যে ফিক্সড ডিপোজিটের কম্পাউন্ড এফেক্ট হয়, সেই কম্পাউন্ড এফেক্টের কথা কিন্তু আমরা মাথায় রাখি না। আমরা দেখতেও যাই না যে ব্যাংকে কতদিন পর পর কম্পাউন্ডিং হচ্ছে টাকা, অর্থাৎ প্রতি মাসের কি কম্পাউন্ডিংয়ের এফেক্ট দিচ্ছে, নাকি প্রতি 3 মাসে দিচ্ছে, নাকি ইয়ারলি দিচ্ছে। কম্পাউন্ডিং বলতে যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি, আপনি 100 টাকা ধরে নিলাম ফিক্সড ডিপোজিট করেছেন, এখন 1 বছর পরে ধরে নিলাম 1,07,000 টাকা আপনার হয়ে গেছে। এখন পরের বছর ব্যাংক যখন আপনাকে ইন্টারেস্ট দেবে তখন কিন্তু ওই 1 লাখের উপর দেবে না, 1,07,000-এর উপর দেবে, অর্থাৎ ইন্টারেস্টের উপর আপনি আবার ইন্টারেস্ট পাচ্ছেন। এটাই কম্পাউন্ডিং। এখন এক্ষেত্রে হয় কি, আপনি যখন অবশ্যই আপনার ফিক্সড ডিপোজিট করবেন, আপনি জেনে নেবেন কতদিন পর পর কম্পাউন্ডিং হবে। এর সাথে সাথে আর একটা জিনিস, যে অনেক ব্যক্তি দেখা যায় যে ফিক্সড ডিপোজিট করলো এবং যে ইন্টারেস্টটা পেলো সেই ইন্টারেস্টটা তার ব্যাংকে নিয়ে চলে আসলো। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোয়ার্টারলি নিয়ে আসে, অনেকের ক্ষেত্রে মান্থলি নিয়ে আসে। এখন আপনার কাছে যদি অন্য কোনো ধরনের কোনো অপশান না থাকে, আপনার ফিক্সড ডিপোজিটের টাকা আপনার ডেলি ইউজে লাগবেই, সেক্ষেত্রে আপনার কাছে কিছু করণীয় নেই। কিন্তু আপনার কাছে যদি সেকেন্ড কোনো অপশান থাকে, তাহলে অবশ্যই ফিক্সড ডিপোজিটের টাকা এইভাবে সেভিংস অ্যাকাউন্টে নেবেন না, ফিক্সড ডিপোজিটেই পড়ে থাকতে দিন। এক্ষেত্রে হবে কি, আপনি পরের বছর যখন ইন্টারেস্ট পাবেন, ওই ইন্টারেস্টের উপরেও আপনি কিন্তু ইন্টারেস্ট পাবেন। এটা কিন্তু মাথায় রেখে তারপরে আপনার এফডির নির্বাচন আপনি করবেন, অথবা এফডিকে আপনি কিভাবে সাজাবেন, আপনার ইন্টারেস্ট দিয়ে আপনি কি করবেন সেই জিনিসটা আপনি ভাববেন। তাই এই ছিল কয়েকটি মিস্টেক যেগুলো ফিক্সড ডিপোজিট করার সময় আমরা অনেক সময় করে থাকি, যেগুলো অ্যাভয়েড করা আমাদের প্রয়োজন আছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।